আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি রৈখিক বীজগণিত ম্যাট্রিক্স অধ্যায়ে একটি দুই ধ্রুব বাজার মডেল চাহিদা যোগান অপেক্ষক নিম্নরূপ, অর্থাৎ দুই ধ্রুব বাজার মডেল চাহিদা যোগান অপেক্ষক দেওয়া আছে। আর এই চাহিদা যোগান অপেক্ষক থেকে আমাদের কাজ হচ্ছে ভারসাম্য মূল্য ও পরিমাণ নির্ণয় করা। ওকে, তো শুরুতে লিখে নিব যে সমাধান দেওয়া আছে বাজার মডেল লিখে নিব। এখন ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে গেলে তোমাকে দুইটা সমীকরণ বের করতে হবে। দুইটা সমীকরণ কিভাবে বের করবো? আমরা দুই বাজারের ভারসাম্য শর্ত থেকে দুটি সমীকরণ পাবো। এখন ওই সমীকরণ দুটি থেকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে, যদি ক্র্যামার বলে ক্র্যামার, আর বিপরীত ম্যাট্রিক্স বলে বিপরীত ম্যাট্রিক্স, আমাদের এই অঙ্কে ক্র্যামারের সূত্র বলছে, তাহলে ক্র্যামারের সূত্রের সাথে সমাধান করতে পারবো। তবে তার আগে আমার কাজ হচ্ছে দুটো সমীকরণ বের করা না, ভারসাম্যের কন্ডিশন থেকে আমরা লিখে নিব যে প্রথম বাজার ভারসাম্য শর্ত অনুসারে প্রথম বাজারের ভারসাম্যের শর্ত অনুসারে QD1 সমান QS1, অতএব 16 মাইনাস P1 প্লাস P2 সমান মাইনাস 4 প্লাস 3P1 বা মাইনাস P1, আমি চলকগুলোকে বাম পাশে রাখবো, তো মাইনাস P1 প্লাস P2 মাইনাস 3P1 মাইনাস 4 মাইনাস 16। কি করলাম? চলকগুলোকে বাম পাশে রাখলাম, মাইনাস P1 প্লাস P2 মাইনাস 3P2 সমান মাইনাস 4 মাইনাস 16, বা P1 এখানে একটা, এখানে তিনটা, টোটাল করে চারটা, মাইনাস 4টা P1 প্লাস P2 আর এখানে হচ্ছে মাইনাস 20। 1 এগুলো প্রথম বাজারের ভারসাম্য শর্ত। এবার লিখবো দ্বিতীয় বাজারের ভারসাম্য শর্ত অনুসারে। দ্বিতীয় বাজারে ভারসাম্যের শর্ত অনুসারে দ্বিতীয় বাজারের ভারসাম্য শর্ত অনুসারে QD2 সমান QS2, অতএব QD2 এর মান বসাবা 10 প্লাস 4P1 মাইনাস P2 মাইনাস 2 প্লাস 4P2। আমরা চলকগুলো বাম পাশে রাখবো, তাহলে চলকগুলো বাম পাশে নিয়ে আসো। 4P1 P2 মাইনাস 4P2 মাইনাস 2 মাইনাস 10। তাহলে এখানে হচ্ছে 4টা P1, এখানে 5টা P2 মাইনাস 12। এই হচ্ছে তোমার 2 নং। ঠিক আছে, আমরা এইভাবে 2 নং কমপ্লিট করে নিব। তো এখন 1 নং 2 নং যে দুটো সমীকরণ পাইছি, এই দুটো সমীকরণ থেকে আমরা ম্যাট্রিক্স গঠন করব। তো লিখে নিব এখন সমীকরণ 1 নং এবং 2 নংকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। সমীকরণ 1 নং ও 2 নংকে সমীকরণ 1 নং এবং 2 নংকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। তো যদি আমরা ম্যাট্রিক্স আকারে সাজাই, সমীকরণ দুইটাকে ম্যাট্রিক্স আকারে সাজাইলে আমরা প্রথমে পাবো চলক ম্যাট্রিক্স, সহগ ম্যাট্রিক্স, এরপর চলক ম্যাট্রিক্স, এরপর হচ্ছে ধ্রুবক ম্যাট্রিক্স। প্রথমে কি সহগ ম্যাট্রিক্স পাবো, অর্থাৎ এই সমীকরণের চলকের সহগগুলো নিয়ে আমরা সহগ ম্যাট্রিক্স গঠন করব। এখানে প্রথম যে সারি থাকবে এটা হচ্ছে প্রথম সমীকরণের, তাহলে এখানে P1 এর সহগ হচ্ছে -4, P2 এর সহগ হচ্ছে 1, এখানে P1 এর সহগ হচ্ছে 4, এখানে 2 এর সহগ হচ্ছে -5, চলক হিসেবে থাকবে P1 P2, ধ্রুবক হিসেবে হচ্ছে -20 -12। ব্যাস, ঠিক আছে। এই হচ্ছে তোমার ম্যাট্রিক্স আকারে সাজাইলাম।
এক রঙের এখানে পি ওয়ান এর সহগ হচ্ছে -4, এখানে পি টু এর সহগ হচ্ছে 1 লিখবো, আর ধ্রুবক হচ্ছে 20, আর চলক হচ্ছে দুটো চলক তো পি ওয়ান পি টু। প্রথম যেটা এটা হচ্ছে প্রথমের সারির প্রথম, কলামের প্রথম, সারির দ্বিতীয়, কলামের দ্বিতীয়। কারণ গুণ করলে তুমি আবার এরকম সমীকরণ পাবা। ঠিক এখানে পি ওয়ান এর সহগ হচ্ছে 4 লিখলাম, পি টু এর সহগ হচ্ছে -5 লিখলাম, আর যেটা দ্বিতীয় সমীকরণ সেটা পি টু হবে এখন -12। এখন এখানে সহগগুলির সময় একটা পরামিতি বা ধ্রুবক ধরে নিবা। এটা ধরি এর সমান -4 1 4 -5, বাস। এ হচ্ছে কার মান? এ এর মান। ওকে, এখন যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে আমরা ক্র্যামারের নিয়মে সমাধান করতে বলছি। ক্র্যামারের নিয়মে তো আমরা একটু লিখে নিতে পারি যে আমরা যদি ক্র্যামারের নিয়মে এখানে চলক তো পি ওয়ান আর পি টু, তো ক্র্যামারের নিয়মে আমরা লিখে নিতে পারি ক্র্যামারের নিয়মে পি ওয়ান সমান প্রথম চলক তো মডেল থেকে এখানে 1 হয়, a1 a2 a3 এরকম। আর যদি কোনো মডেল না হয়, সাধারণ অপেক্ষক হয়, সাধারণ সমীকরণ হয়, তাহলে ওই ক্ষেত্রে x থাকলে x ay এরকম ভাবে দিই আমরা, আর মডেল থাকলে 1 2 দিব আমরা। তাহলে এখানে মডেল যেহেতু 1 2 হবে, p1 p2, তাহলে এখানে কি হবে a2। ঠিক আছে, যদি তিনটা থাকতো তাহলে আমরা a3 দিতাম, নিচে a হতো। ঠিক আছে, তাহলে p1 আর p2 বের করতে গেলে আমার a দরকার, n নির্ণয় দরকার, a1 এর a2 এর নির্ণয় দরকার। ওকে, তাহলে টোটাল তিনটা নির্ণয় করবো। আমরা লিখে নিব যে এখন তিনটি নির্ণায়কের মান বের করি। লিখে নেব যে এখন তিনটি নির্ণায়কের মান বের করি। এখন তিনটি নির্ণায়কের মান বের করি। তো তিনটি নির্ণায়কের মান বের করবো। প্রথম হচ্ছে n নির্ণায়ক। তো n নির্ণায়ক কি? 4 1 4 5। তো নির্ণয় করতে গেলে যেমন যে কাজটা করি সেটা হচ্ছে প্রধান কর্ণ যেটা আছে সেটা আগে গুণ করতে হবে। এখানে প্রধান কর্ণ আমরা আগে গুণ করবো, এটা হচ্ছে প্রধান কর্ণ, এটাকে বলে আমরা প্রধান কর্ণ। প্রধান কর্ণ যদি আমরা আগে গুণ করি 4 5 20 মানে হচ্ছে প্লাস, এরপর নিয়মে একটা মাইনাস হয়, নিয়মে মাইনাস দিয়ে আমি দ্বিতীয় কর্ণ গুণ করবো, এই যে এটাকে দ্বিতীয় কর্ণ বলে। তাহলে এখানে 4 একে 4, তাহলে এখানে আছে 16, এটা হচ্ছে a এর মান। ঠিক আছে, এর মান কত? 16 পাইছি আমরা। আমি একটু এখানে লিখি 16। এরপরে যাও, এরপর হচ্ছে a1 এ যাবো আমরা। a1 আমরা কাজ করি সহগ নিশ্চিত লিখে নিচ্ছি, -1 4 5। এখন তুমি যখন a1 বের করবা তখন প্রথম যে কলাম আছে a1 বের করার সময় প্রথম কলাম যেটা সেটা হবে না, প্রথম কলামের জায়গায় ধ্রুবক কলাম চলে আসবে। তাহলে এখানে a1 বের করার সময় প্রথম কলাম এই যেটা, এই কলামটা হবে না, এই কলামের জায়গায় এখানে ধ্রুবক কলাম চলে আসবে, এই যে কলামটা চলে আসবে। ঠিক আছে, হচ্ছে -20 -12 -20 -12। এখন তুমি গুণ করো, প্রধান কোণ আগে গুণ করবা, 4 20 100 -20 প্লাস, আর এখন হচ্ছে নিয়মের একটা মাইনাস, আর 12 কে 12। ঠিক আছে, প্রধান কোণ গুণ করলাম 100, দ্বিতীয় কোণ গুণ করার আগে নিয়ম একটা মাইনাস আছে, এরপর দ্বিতীয় কোণ গুণ করলাম 12 কে 12, সেটা -12। তাহলে 100 প্লাস 12, তাহলে 112 প্লাসের 112 প্লাসের আমরা কাজ করি, মুছে ফেলে এখানে লিখতে পাচ্ছি 112। a1 গেল, এরপর a2 তে যাব আমরা। a2 এর ক্ষেত্রে আমরা আমি একটু সহগ জিনিসটা আবার লিখে নিচ্ছি, -4 1 4 -5। ঠিক আছে, আমরা সহগ ম্যাট্রিক্সের ক্ষেত্রে লিখে নিলাম, সহগ ম্যাট্রিক্স লিখে নিলাম। এখন a2 এর ক্ষেত্রে দ্বিতীয় কলাম যেটা সেটা হবে না, এই যে দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম হচ্ছে না, দ্বিতীয় কলামের জায়গায় ধ্রুবক কলাম চলে আসবে। কত? -20 -12, দ্বিতীয় কলামের জায়গায় এই ধ্রুবক কলাম চলে আসবে। এবার গুণ করো, 4 বার 48, নিয়মের মাইনাস, 4 20 80,
4/48 নিয়মের মাইনাস 4/80, তাহলে 48 যোগ হচ্ছে 80, তাহলে 128। আমি এখানে বরাবর 128 লিখতে পারি, 128। ঠিক আছে, তাহলে আমরা টোটাল 3টা নির্ণয় করতে পারছি। এখন মান বসাইতে বলছে, আমরা মান বসিয়ে দিব, তাহলে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মান বসাই দিই। অতএব p1 সমান a1 a, তো a1 এর মান কত? 112, আর এর মান হচ্ছে 16। তো যদি 112 কে 16 দিয়ে ভাগ করো, দেখো কত আসে। 112 কে 16 দিয়ে ভাগ করবো, 112 ভাগ 16, 112 ভাগ 16, 7। p1 7 আসছে। তারপর যাও p2 তে, অতএব p2 হচ্ছে a2 a, a2 কত আসছে? a2 হচ্ছে 128, a2 কত? 128। তাহলে আমি এখানে লিখে নিতে পারি 128 ভাগ 16 দিয়ে, কত দিয়ে? 16 দিয়ে। তাহলে 128 ভাগ 16, 8। তাহলে p1 আমরা 7 পেয়েছি, p2 আমরা 8 পেয়েছি। ঠিক আছে, এই দুইটা মান এখন p1 আর p2 এর মান প্রথম বাজার আর দ্বিতীয় বাজারের চাহিদা প্রকারে বসায় দাও, তাহলে তুমি ভারসাম্য পরিমাণটা পেয়ে যাবে। লিখে দেব যে এখন p1 এবং p2 এর মান প্রথম বাজার এবং দ্বিতীয় বাজারের চাহিদা প্রকারে বসিয়ে পাই, দ্বিতীয় বাজারের চাহিদা প্রকারে বসিয়ে পাই। p1 এবং p2 এর মান প্রথম বাজার এবং দ্বিতীয় বাজারের চাহিদা প্রকারে বসিয়ে পাই। তাহলে বসাও p1 এবং p2 এর মান প্রথম বাজার এবং দ্বিতীয় বাজারের চাহিদা প্রকারে বসিয়ে পাই। তাহলে বসাও qd1 সমান, এটা হচ্ছে প্রথম বাজার। হ্যাঁ, তো বসাবো মান আমরা 16 মাইনাস p1 কত? 7, p2 হচ্ছে 8, তাহলে এখন 17। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বাজার দ্বিতীয় বাজারের, এবং qd2 10 প্লাস 4p1 p2, তাহলে 10 প্লাস 4, p1 হচ্ছে 7, p2 হচ্ছে 8। তাহলে যদি হিসেব করো 10 যোগ 428, 38 বিয়োগ 8, 30। এটা হচ্ছে প্রথম বাজার ভারসাম্য পরিমাণ, এটা হচ্ছে দ্বিতীয় বাজার ভারসাম্য পরিমাণ। ঠিক আছে, তাহলে আমরা এখানে অ্যান্সার লিখতে পারি এইভাবে যে ভারসাম্য দাম পরিমাণ যেহেতু বলছে, আমরা লিখে নেব অতএব প্রথম বাজারে ভারসাম্য দাম p1 বার সমান 7 টাকা। প্রথম বাজারের ভারসাম্য পরিমাণ p1 বার সমান 17 একক। দ্বিতীয় বাজারের ভারসাম্য দাম p2 সমান হচ্ছে এ টাকা। দ্বিতীয় বাজারের ভারসাম্য পরিমাণ q2 সমান হচ্ছে 30 একক। ঠিক আছে, এইভাবে আমরা প্রথম বাজার আর দ্বিতীয় বাজারের ভারসাম্য দাম এবং পরিমাণ বের করে নেব। আশা করি সবাই বুঝতে পেরেছে।
আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাই অনলাইন ক্লাসে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।